সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। স্ট্রোক এমন একটা জিনিস আমরা সাধারণত ধারণা করে থাকি যে এটি শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরই হয়ে থাকে, কিন্তু বিশ্বব্যাপী এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু অল্প বয়সে বা ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু স্ট্রোক হবার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অল্প বয়সের স্ট্রোক। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ওয়ার্ল্ড ওয়াইড এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু কম বয়সী যারা রয়েছে তাদের মধ্যে স্ট্রোক হবার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এটার কারণটা আসলে কি? অল্প বয়সী স্ট্রোক বা ইয়াং স্ট্রোক, এটা আমরা একসময় মনে করতাম যে ইয়াং স্ট্রোক আসলে খুব রেয়ার। স্ট্রোক আসলে একটা ডিজিজ অফ দ্য এল্ডারলি পপুলেশন, আমরা মনে করতাম বৃদ্ধদেরই স্ট্রোক হবে। কিন্তু আমাদের জ্ঞান বাড়ার সাথে সাথে এবং আমাদের রোগীর এক্সপোজার বাড়ার সাথে সাথে আমরা দেখছি ইয়াং এজেও স্ট্রোক হতে পারে। এটি আসলে অনেক রকম কারণে হচ্ছে। আমাদের জীবনযাত্রার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল বেশি হচ্ছে, স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, স্ট্রেস অ্যাংজাইটি এগুলো বাড়ছে। আরেকটা বিষয় কিন্তু আছে, ইয়াং স্ট্রোক আগেও হতো কিন্তু হয়তো ডিটেকশন হতো না, ডাক্তারদের জ্ঞান এত বেশি ছিল না, এটাও একটি বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে ইয়াং স্ট্রোকের যে কারণগুলো এগুলো কিন্তু বয়স্ক মানুষের স্ট্রোকের কারণে হচ্ছে আলাদা। সেগুলো ডিটেকশন করার জন্য কিন্তু খুব ওয়েল ইকুইপড এবং কিছু স্পেশাল পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, সেগুলো অ্যাভেলেবিলিটি হয়তো আগে ছিল না। এই তিন কারণ মিলেই দেখা যাচ্ছে ইয়াং স্ট্রোক বা অল্প বয়সী স্ট্রোকের প্রকোপটা ইদানিং কালে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের স্ট্রোক হবার যে কারণ এবং ইয়াংদের স্ট্রোক হবার কারণটা একটু ভিন্ন। আমরা আসলে ডিফারেন্সিয়েট কিভাবে করব? আসলে প্রথম ডিফারেন্সিয়েটিভ প্রয়োজন, আমরা ইয়াং বলতে কিন্তু একটা এজকে মনে করি যে বিলো 25 বা বিলো 30 এটা ইয়াং, কিন্তু ইয়াং স্ট্রোকের ক্ষেত্রে এজের যে ডেফিনিশন সেটা কিন্তু ডিফারেন্ট ফ্রম দ্যাট আওয়ার কনসেপশন। এটা হচ্ছে ইয়াং স্ট্রোক বোঝায় হচ্ছে 45-এর কম বয়সের স্ট্রোক। আমরা সবাই জানি যে স্ট্রোক সাধারণত বয়স্ক মানুষদের হয়, 45-এর কম বয়সে সাধারণত স্ট্রোক হয় না। তো মানুষের গড় আয়ু বাড়ছে, বাংলাদেশের গড় আয়ু প্রায় এখন 59-এর বেশি, সেই হিসাবে 45-এর আগে স্ট্রোকে আমরা ইয়াং স্ট্রোক বলি। বেশি বয়সের স্ট্রোকের যেমন কারণগুলো হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হরমোনের সমস্যা, হার্টের রোগ। কিন্তু ইয়াং স্ট্রোকে দেখা যাচ্ছে এই কারণগুলো একটু আলাদা। যেমন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হার্টের জন্মগত ছিদ্র বা হার্টের ভালভের প্রবলেম, এটা কিন্তু ইয়াং স্ট্রোকের একটা অন্যতম কারণ। ব্রেইনে কিন্তু কিছু রক্তনালীর জন্মগত ত্রুটি থাকে, যেগুলোকে আমরা অ্যানিউরিজম বলি বা ভাস্কুলার ম্যালফরমেশন বলি, এগুলো জন্মগত ত্রুটি। এই পেশেন্টগুলো কিন্তু ইয়াং স্ট্রোক হিসেবে প্রিভেন্ট করে। কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলো, যেমন ময়া ডিজিজ, হোমোসিস্টোনিরিয়া, তারপর ক্যাডাসিল, এগুলো জন্মগত বা জেনেটিক ডিজিজ। এগুলোর পেশেন্টরাও কিন্তু একদমই ইয়াং এজে এবং ইভেন আপনি 13-14 বয়সেও স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এই ইয়াং স্ট্রোকের যে কারণ আর বয়স্ক মানুষের স্ট্রোকের যে কারণ, দুটি কারণ কিন্তু আলাদা। কম বয়সীদের স্ট্রোক হবার প্রবণতা আইডেন্টিফাই করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ রয়েছে। আপনি কয়েকটা ডিজিজের কথা বলছেন, কিন্তু তার বাইরে আর কি কি লক্ষণ থাকতে পারে যেটি দেখে আসলে কোনো মানুষের সচেতন হওয়া উচিত? ইয়াং স্ট্রোকের লক্ষণগুলো আর বয়স্ক মানুষের স্ট্রোকের লক্ষণগুলো একই রকম, যেটাকে আমরা বলি যে বি ফাস্ট দিয়ে আমরা রিকগনাইজ করার চেষ্টা করি। যে কোনো বি মিনস হচ্ছে হঠাৎ করে কারো যদি ব্যালেন্সের সমস্যা হয়, ই মিনস হঠাৎ করে যদি কেউ দেখা যায় যে চোখে দেখছে না, এফ মিনস ফেশিয়াল অ্যাসিমিট্রি, হঠাৎ করে কারো মুখ বাঁকা হয়ে যাওয়া, কারো হাত দুর্বল হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, এইগুলোই হচ্ছে ইয়াং স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের লক্ষণের দিক দিয়ে ইয়াং স্ট্রোক এবং ওল্ড স্ট্রোক একই লক্ষণ, কিন্তু ইয়াং স্ট্রোকের কারণ সবসময় কিন্তু ওল্ড স্ট্রোকের চেয়ে একটু আলাদা হয়। ওল্ড স্ট্রোকে যেমন আমরা দেখি যে একটা মানুষের বয়স বাড়ছে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, এগুলো হচ্ছে এল্ডারলি পেশেন্টের স্ট্রোক হওয়ার কারণ। কিন্তু ইয়াং, যখন একটা 18-19 বছর বয়সের ছেলে আমার কাছে আসবে যে তার মুখ বেঁকে গেছে, এক হাত এক পা অবশ হয়ে গেছে, তখন আমাকে ধরতে হবে যে এইটা তো স্ট্রোক হয়েছে, কিন্তু এই স্ট্রোকের কারণটা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েডের প্রবলেম বা হার্টের রোগ এটা না, এটা অন্য রোগ, হার্টেরই রোগ কিন্তু অন্য রোগ।
দেখা যায় যে এদের বেশিরভাগ ক্ষেত্রে হার্টের জন্মগত ছিদ্র থাকে, আচ্ছা। হার্টের ভালভের প্রবলেম, মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ যেটা রিউমেটিক ফিভার থেকে হয়, এটা থেকে খুব বেশি হয়। ব্রেনের কিছু জন্মগত ত্রুটি থাকে, এগুলো থেকে আচ্ছা। হয়। রক্ত জমাট বাঁধার কিছু রোগ আছে, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, আচ্ছা। এগুলো থেকে কিন্তু রক্ত জমাট বাঁধার ত্রুটি থেকে কিন্তু ব্রেনের রক্তক্ষরণজনিত স্ট্রোক হতে পারে। লক্ষণ একই কিন্তু কারণ ভিন্ন। স্মোকিং করা, রাত জাগা, পর্যাপ্ত না ঘুমানো, এগুলোকে আসলে স্ট্রোক হবার কারণগুলোকে ট্রিগার করে কিনা? ইদানিং অনেক রোগী আমরা পাচ্ছি যে ইয়াং স্ট্রোক কিন্তু ওই রোগগুলো নেই, এবং হিস্ট্রি নিতে গিয়ে দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল এক ধরনের অদ্ভুত। সে স্মোকিং করে, বিভিন্ন রকম ড্রাগসে অ্যাবিউজ, বিশেষ করে মেথএমফেটামিন যেটা ইয়াবা নামে পাওয়া যায়, এটার সাথে কিন্তু রক্তক্ষরণজনিত স্ট্রোকের খুব ইন্ট্রিক্যাল রিলেশনশিপ আছে, এবং অনেকগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। ইয়াবা সেবনের পর মস্তিষ্কে খুব ভয়াবহ রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়েছে। এছাড়া হচ্ছে অলস জীবনযাপন, ওবেসিটি। ইদানিং কিন্তু আমাদের দেশে কিন্তু একসময় ওবেস পপুলেশন খুব কম ছিল, বিদেশে ছিল, ইউরোপিয়ান কান্ট্রিতে, কিন্তু এখন আমরা ইয়াং অনেক মানুষ পাই হিউজলি ওবেস। তার লাইফস্টাইলই হচ্ছে অলস, ঘুমের অপর্যাপ্ততা, ঘুমের অনিয়ম। ঘুমের কিন্তু নির্দিষ্ট সময় আছে, ওই সময়টুকুতে আপনি ঘুমাইলে আপনার হরমোন সিক্রেশন হবে, কিন্তু দিনের বেলা যদি আপনি অনেক ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোন সিক্রেশন হবে না এবং তৃপ্তি হবে না। ঘুমের অনিয়মন, স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার স্ট্রোকের একটি অন্যতম কারণ হতে পারে, এবং ইয়াং স্ট্রোকেরও এগুলো কিন্তু অনেক কারণ। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সাধারণত 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত। এটা মানুষ ভেতরে জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে একটু কম বেশি হতে পারে, অনেকে 5 ঘন্টা ঘুমিয়েও ভালো থাকতে পারে, অনেকে 8-9 ঘন্টা ঘুমাতে পারে, কিন্তু এর চেয়ে কম ঘুমালে বা বেশি ঘুমালে আপনার অস্বাস্থ্যকর। ঘুমের একটা সমস্যা হচ্ছে যে ঘুমের পরিমাণ কম, আর হচ্ছে ঘুমের কোয়ালিটি কম। যেমন আপনি ঘুমাচ্ছেন, বারবার উঠছেন। 3 নম্বর হচ্ছে কি আপনার ঘুমের সাইকেলটা আপনার ঠিক নেই, আপনার যে সময় ঘুমানো উচিত ওই সময় না ঘুমিয়ে অন্য সময় ঘুমাচ্ছেন, এবং মনে করছেন যে আমি তো যথার্থই ঘুমিয়েছি, কিন্তু ওই সময়টায় না ঘুমালে নিউরো হরমোন যেগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, ওটা কিন্তু ওই সময় ওই রাতেই সিক্রেট হয়, এবং আপনি না ঘুমালে কিন্তু ওই হরমোন আর সিক্রেট হচ্ছে না। আর তাই আপনি দিনে যতই ঘুমান, ওই রাতের ঘুমানোর যে রিফ্রেশমেন্ট এবং যে রাতের ঘুমানোর যে এনার্জি আপনার গেইন করার কথা, সেটা কিন্তু দিনে ঘুমিয়ে আপনি পাবেন না। যখন স্ট্রোকের লক্ষণগুলো নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসেন, প্রাথমিক অবস্থায় কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা করতে দিয়ে থাকেন? ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে স্ট্রোকের সবচেয়ে প্রথম পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। কিন্তু সিটি স্ক্যান করলে আমি বুঝতে পারবো যে এই স্ট্রোকটা কি রক্ত ব্লক হয়ে ইসকেমিক স্ট্রোক, না রক্ত নালী ছিঁড়ে গিয়ে হেমোরেজিক স্ট্রোক। ইয়াং স্ট্রোক বা অল্প বয়সের স্ট্রোকের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা খুব জরুরি, যেমন হার্টে ইকোকার্ডিওগ্রাম। আমরা বারবার বলছি যে হার্টের জন্মগত ত্রুটি অথবা হার্টের ভালভের প্রবলেম থাকলে এই ইয়াং বয়সে, অল্প বয়সে 22-23 বছর 24 বছর বয়সে স্ট্রোক হয়, এটি ইকোকার্ডিওগ্রাম খুব নেসেসারি। অনেক সময় রক্তনালীর কিছু জন্মগত ত্রুটি থাকে, সেটা সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম অফ দ্য ব্রেইন এবং নেক ভেসেল, এগুলো করলে আমরা তখন বুঝতে পারি যে তার রক্তনালীর কোনো ত্রুটি আছে কিনা। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে খুব অল্প বয়সে স্ট্রোক করে, এটা কিন্তু অ্যাসিলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বলে কিছু সিনড্রোম আছে, এটা আসলে এক ধরনের বাতরোগ, কিন্তু এটাতে স্ট্রোক করে। কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি প্রেগনেন্সির সময় অথবা প্রেগনেন্সির আগে বা পরে 30 বছর বা 27-28 বছর, আমাদের দেশের বেশিরভাগ প্রেগনেন্ট লেডি তো বিলো 30 থাকে, স্ট্রোক করে, তখন কিন্তু এগুলো টেস্ট করে দেখতে হবে যে আপনাকে এইটার কারণটা কি। মোট কথা হচ্ছে যে আপনি ইয়াং স্ট্রোক হলে স্ট্রোক তো ডিটেক্ট করবেনই, যে তার এটা কি রক্তনালীর ব্লক জনিত স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক, তার সাথে কারণ খুব দ্রুত ডিটেক্ট করতে হবে, কারণ এর কারণ অবশ্যই আছে। এর কারণগুলো বয়স্ক মানুষদের যে স্ট্রোক ট্রেডিশনাল কারণ সেটা না, ও পিছিয়ে কোনো একটা কারণ আছে, আইদার তার হার্ট থেকে এই স্ট্রোক হয়েছে, অথবা রক্তনালীর ত্রুটি আছে, অথবা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা, না হলে কোনো এক ধরনের বাতরোগ আছে। এটা আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, না হলে এই স্ট্রোক তো আমি ভালো করতে পারবো না, আবার স্ট্রোক হওয়ারও চান্স আছে। আপডেটেড যে ট্রিটমেন্ট অল্প বয়সী স্ট্রোকের, এগুলো এখন সারা বাংলাদেশে কিছু কিছু করে চালু হচ্ছে। রক্তনালীর যে জন্মগত ত্রুটি, এগুলো যে পরীক্ষা সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, এগুলো এখন বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে হয়, এবং এগুলার পরে যে ট্রিটমেন্টগুলো, এই আপডেটেড ট্রিটমেন্টগুলো এখন কিন্তু অনেক জায়গায় হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সহ অনেকগুলো জায়গায় এগুলোর পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে এবং আপডেটেড ট্রিটমেন্টও হচ্ছে, যাতে কিন্তু ইয়াং স্ট্রোকের পেশেন্টরা কিন্তু যদি খুব দ্রুত চিকিৎসা নেয়, সেক্ষেত্রে 100% কিউর হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। এবং সবসময় মনে রাখতে হবে, ইয়াং স্ট্রোকের অলওয়েজ দেয়ার ইজ এ কজ বিহাইন্ড দ্য স্ট্রোক। ওই কজ খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে,
এবং কজে চিকিৎসা করতে পারলে রোগীর একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভব। সারা পৃথিবীতে এখন স্ট্রোক ক্লিনিক বলে একটা টার্ম আছে, যেখানে আছে নিউরোলজিস্ট, নিউরোসার্জন, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, ওয়েল ইকুইপড নার্স এবং ওয়ার্ড বয় নিলে একটা ইউনিট থাকে, স্ট্রোক ইউনিট। বাংলাদেশে অনেকগুলো সেন্টারে সরকারি জায়গায়ও আছে, প্রাইভেট জায়গায় আছে, কিন্তু আমরা এখনও এটাকে একদম বিভাগীয় পর্যায়ে সব জায়গায় নিতে পারিনি। অনেকগুলো বিভাগে আছে, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরকম অনেকগুলো বিভাগে আছে, অনেক বিভাগে আবার নাই। জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ইভেন আপ স্ট্রোকের যে আপডেটেড ট্রিটমেন্ট, যে ইনজেকশন দিলে স্ট্রোক একদম ভালো হয়ে যায়, আইভি থ্রম্বোলাইসিস বলে, এটাও এখনো আমরা সব বিভাগীয় শহরে চালু করতে পারিনি, কিন্তু সরকারের পরিকল্পনা আছে। আমরা খুব দ্রুত এই ব্যাপারে আরও পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ আমরা এগুলো হয়তো বিভাগীয় পর্যায়ে তো অবশ্যই, জেলা পর্যায়ে এটা আমরা ছড়িয়ে দিতে পারবো, যাতে রোগীরা অল্প সময়ে দ্রুত ভালো চিকিৎসা পেতে পারে। আমরা বলছিলাম যে স্ট্রোকের আধুনিক ট্রিটমেন্ট কি রয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যাদের স্ট্রোক হচ্ছে তাদের ট্রিটমেন্ট আসলে কি বাংলাদেশে? ইয়াং জেনারেশন স্ট্রোকের ক্ষেত্রে এখন রিসেন্ট অনেক আপডেট হয়েছে। এটা ডিপেন্ড করে আপনার কোন ধরনের স্ট্রোক হয়েছে। যেমন ইয়াং যদি ইসকিমিক স্ট্রোক বা রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়, সেক্ষেত্রে বেশিরভাগ কারণ কিন্তু হার্ট থেকে হয়, এবং এই হার্টের কারণের ক্ষেত্রে আপনি যদি হার্টের জন্মগত ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো এখন কিন্তু একদম কাটাছেঁড়া ছাড়া এন্ডোভাস্কুলারি অপারেশনের মাধ্যমে এই জন্মগত ফুটা বা ছিদ্রটা বন্ধ করে দেওয়া যেতে পারে, এবং যেটা বন্ধ করলে এবারে স্ট্রোকও ভালো হবে, ভবিষ্যতে স্ট্রোক হওয়ার চান্সও কমে যাবে। এছাড়া হার্টের ভালভ যেগুলো, যেটা ন্যারো হয়ে গেলে যেখান থেকে রক্তনালীর চাকা গিয়ে ব্রেন স্ট্রোক হয়, হার্টের ভালভের প্রবলেম বলে, এই ভালভের প্রবলেমগুলো এখন কিন্তু বেলুন এনজিওপ্লাস্টি বলে, এটার মাধ্যমে একদম কিউর হয়ে যায়। এটা গেল রক্তনালী ব্লক হয়ে ইয়াংদের যে স্ট্রোক হয়, ইসকিমিক স্ট্রোক, সেটার ক্ষেত্রে। আরেকটা স্ট্রোক হয় হেমোরেজিক স্ট্রোক বা সাবঅ্যারাকান্ডিক হেমোরেজ, যেটা ইয়াংদের হয়। এটা সাধারণত রক্তনালীর কিছু জন্মগত ত্রুটি বা চাকা থাকে, যেটাকে বলে সেরিব্রাল অ্যানিউরিজম। আচ্ছা, এই অ্যানিউরিজমগুলো আমরা এনজিওগ্রামের মাধ্যমে খুব দ্রুত এখন ডিটেক্ট করতে পারি। এগুলো একসময় আমরা ভালো চিকিৎসা করতে পারতাম না। এখন কিন্তু কয়েলিং, যেটাকে বলা হচ্ছে এন্ডোভাস্কুলার কয়েলিং, মানে কোনো কাটাছেঁড়া যারা রক্তনালীর ভিতর দিয়ে গিয়ে সেই রক্তনালীর যে চাকা, সেটাকে কয়েল দিয়ে একদম চুপসিয়ে একদম ছোট করে ফেলে। আচ্ছা, এই কয়েলিং এখন বাংলাদেশে একদম অ্যাভেলেবেল, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে। এটার মাধ্যমে কিন্তু ওই রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, এবারে স্ট্রোকও ভালো হবে, ভবিষ্যতে স্ট্রোক থেকেও সে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক ভালো। অনেক ক্ষেত্রে এগুলো কয়েলিং না করে আমরা ক্লিপিং করি, যেটা মাথার কেটে করা হয়। ক্লিপিংয়েরও কিছু সুবিধা আছে, এটা নিউরোসার্জনরা করে। এটির খরচ কয়েলিংয়ের চেয়ে অনেক কম। এই কয়েলিং কিপিং একসময় বাংলাদেশে খুব রেয়ার ছিল, অনেক সময় ধরে অনেক টাইম কনজিউম করে অনেক রোগীরা করতে পারতো না। এখন এগুলো সারাদিন হচ্ছে, সরকারি বেসরকারি সব জায়গায় হচ্ছে। আমরা এই স্ট্রোক সম্পর্কে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের যে ব্রেন আমাদের সারা বডিটাকে কন্ট্রোল করে। আপনি যে কোনো চিন্তা করবেন, আপনি যে কোনো কাজ করবেন, সেই টোটাল জিনিসটাই কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্রেন। সো সেই ব্রেনটাই যদি আমাদের সুস্থ না থাকে, তাহলে আমরা সেই কাজটা করতেই পারবো না। যেমন ধরেন আমি কথা বলছি, এখন যদি আমি কোনো কাজ করি, তাহলে সেটা কিন্তু আমার কাজ প্রথমে যেটা হচ্ছে সেটা কিন্তু যে আমি ভাবছি। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে আপনি দেখছেন, আপনার এই দেখাটা কিন্তু প্রথমে কাজ করছে আপনার ব্রেন। তাহলে এই যে ব্রেনের যে কাজটা, সেটি যদি করতে হয়, তাহলে সুস্থ রাখতে হলে এর সাথে কিছু খাবার দাবারের কিন্তু অনেক সম্পর্ক আছে। কি খাবো আমরা, আমাদের যত্ন নিতে হবে, এত কিছু যে বললাম, কি খাবো এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, তখন আসলে আমাদের চারপাশে যেই খাবারগুলো আছে, সেই খাবারগুলোই যদি লিস্টে রাখি, তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের আসলে অনেক কিছু চিন্তা করে খেতে হবে, ব্যাপারটা একেবারেই তা না। আমরা প্রথমে চিন্তা করতে হবে কি বাদ দিব, বাদ দেওয়াটা বলে তারপরে আমি বলবো যে কি খাবো। আমরা এখন কিন্তু বর্তমানে দেখবেন যে চারপাশে স্ট্রিট ফুডের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমাদের চারপাশে এত দোকান, এত কিছু, আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলেও দেখা যায় যে এত ফুডের ঘ্রাণ আমাদের চারপাশ থেকে কিন্তু আমাদেরকে ডাকছে। এই যে জাঙ্ক ফুড, এই যে ফাস্ট ফুড, আমরা কিন্তু সবাই জানি যে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বেশ হেলথ হ্যাজার্ড তৈরি করছে। তবুও কি আমরা এটা থেকে বিরত আছি? একটু ভাবেন যে এই পরিমাণ যে সল্ট আমরা প্রত্যেকদিন নিচ্ছি, এত ক্যালোরিজ, এত ফ্যাট, এগুলো আমাদের শরীরের সাথে সাথে আমাদের ব্রেন খুবই ড্যামেজ করার চেষ্টা করছে। এতে আমাদের কিন্তু দেখবেন যে অনেকেরই কিন্তু ফাস্টফুড খাওয়ার একটা প্রবণতা থেকে তারা কিন্তু অনেক বেশি হেভি ইটিং ছিল না অর্ডারটা, তো তারপরে দেখা যায় যে তারা অনেক বেশি হেভি ইটিং ডিসঅর্ডারটা তৈরি হয়ে গেছে।
তো তারপরে তারা যে খাবারটা খেতো না সেই খাবারগুলো খেতে খেতে ওবেসিটি গ্রো করেছে। তার মানে আমাদের যে হেলথ হ্যাজার্ড, এই হেলথ হ্যাজার্ডও কিন্তু আমাদের গ্রো করে যাচ্ছে শুধুমাত্র ফাস্টফুডের কারণে। সো মস্তিষ্ক যদি ভালো রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু এই খাবারগুলো লিস্ট থেকে বাদ দিতে হবে। এছাড়া আমরা যে চা কফি অতিরিক্ত পরিমাণে খাই, রাতের ঘুমটা কিন্তু নষ্ট করে ফেলছেন। আপনি যদি ঘুমাতে চান, প্রপার যদি ঘুমাতে চান, তাহলে কিন্তু ক্যাফেইনটা আপনার লিস্ট থেকে একটু কমাতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটি যেমন সত্য, প্রয়োজন যা দরকার সেটিও যদি না রাখেন খাদ্য তালিকায়, সেটিও কিন্তু আমাদের কোনো রকমভাবে আমাদের শরীরের বা মস্তিষ্কের জন্য হেল্প করবে না। তাহলে এবার আসেন জেনে নেই কী খাবার খাবো এই মস্তিষ্ক ভালো রাখতে। সবার প্রথমে আমি এমফেসিস দিব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। আপনারা এটি অনেক আগেই হয়তো এই শব্দটি শুনেছেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। কিন্তু জানেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের জন্য খুব হেলদি। তাতে আপনি রাখতে পারেন একটু বাদাম, একটু যদি আপনি ফ্লেক্স সিড বা বিভিন্ন ধরনের যে সিডসগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তাছাড়া কিছু সামুদ্রিক মাছ বা আপনি যদি ছোট মাছের কথাই বলেন, এগুলো কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়। প্রতিদিন যদি খাদ্য তালিকা একটু রাখেন, সেটি কিন্তু আমাদের শরীরের জন্য, মস্তিষ্কের জন্য দুটোই কিন্তু ভালো কাজ করবে। এছাড়া আপনি যদি একটু প্রোটিনের সোর্সটাকে চিন্তা করেন, যারা আমরা চিন্তা করি যে আমরা হেলদি থাকবো, প্রোটিনটাকে কিন্তু আমরা অনেক ভাবি, কিন্তু প্রোটিনটা খাচ্ছেন কিনা পরিমাণ মতো এটি জানতে হবে অবশ্যই। কারণ প্রোটিন যখন আপনি ভালো পরিমাণ খাবেন, আপনার ব্রেনের সেল ফাংশনগুলো কিন্তু ভালোভাবে কাজ করবে। তাছাড়া আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সামার সিজনে আমরা কিন্তু পানি অনেক সময় কম খাই। পানি যদি কম খাই তাহলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার একটা সুযোগ থাকে। তো ডিহাইড্রেশন আমাদের ব্রেনটা খুব বেশি ক্লান্ত করে ফেলে, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। অনেক সময় মনে করি যে অনেক কাজ করছি, তার জন্য আমি অনেক টায়ার্ড, বাট আপনার বডিতে পানির পরিমাণটা খুব কমে গেছে, এটি আমরা বুঝতে পারি না। সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি শেয়ার করলাম যে আপনি অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখবেন, যাতে আমরা সঠিকভাবে কাজ করার জন্য এই ব্রেনটাকে কিন্তু সঠিকভাবে আমাদেরকে রাখতে হবে। স্ট্রোকের ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট ফিজিওথেরাপি, যেটা ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাদেরকে নিতেই হয়। তার সাথে একটু জানবো যে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি কতটা গুরুত্বপূর্ণ স্ট্রোক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। স্ট্রোকের ম্যানেজমেন্টে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে ডাক্তারদেরও অজ্ঞতা আছে, অবহেলা আছে, রোগীদের এবং রোগীর আত্মীয় স্বজনেরও অজ্ঞতা অবহেলা আছে। একটা টার্ম আছে নিউরোনাল প্লাস্টিসিটি। নিউরন যে সেলটা নষ্ট হয়ে যায় তার পাশের সেলগুলো কিন্তু ওই ফাংশনটা করতে পারে, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা ঠিকভাবে ফিজিওথেরাপির মাধ্যমে নিউরনকে স্টিমুলেট করতে পারি, তখন কিন্তু প্রায় নিয়ার 100% এবং 95% পর্যন্ত নিউরোনাল প্লাস্টিসিটি পসিবল। তো সেটার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। ফিজিওথেরাপি মানে কিন্তু ব্যায়াম না, ব্যায়াম তো আপনি যে কোনোভাবে করতে পারেন। যেই ধরনের ব্যায়ামে এই রোগীর যে উইকনেস বা পক্ষাঘাতগ্রস্ততা হয়েছে উন্নতি হবে, সেটার নামই কিন্তু ফিজিওথেরাপি। সেটা কিন্তু আমি বিশেষজ্ঞ না, আমি নিউরোলজিস্ট, আমি হয়তো নিউরোলজির অনেক কিছু জানি, কিন্তু ফিজিওথেরাপির বিষয়ে কিন্তু আমি গুরুত্বপূর্ণ তেমন জ্ঞান রাখি না। তাই এই রোগীর কোন ব্যায়াম প্রয়োজন সেটা কিন্তু একজন ফিজিয়াট্রিস্ট নির্ধারণ করবে। ফিজিওথেরাপিস্ট তাকে দিবে, কিন্তু ফিজিয়াট্রিস্ট নির্ধারণ করবে। যেমন এখন একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন সেরিবেলার স্ট্রোক বলে একটা স্ট্রোক আছে, সেখানে কিন্তু হাত পায়ের কোনো দুর্বলতা হয় না, কিন্তু রোগী হাঁটতে পারে না কারণ তার ব্যালেন্সের প্রবলেম। তাহলে সেখানে যে ব্যায়াম করতে হয়, এটার নাম হচ্ছে ব্যালেন্সিং এক্সারসাইজ। তো সেটা না করে যদি হাত পা ধরে ব্যায়াম করানো হয়, তার কিন্তু উন্নতি হবে না। এর বাইরে স্পিচ থেরাপি লাগে, কারণ রোগীদের কথা জড়িয়ে যায়। কথা জড়িয়ে গেলে আমরা প্রায় বলি কথা বলেন ঠিক হয়ে যাবে, এতে কিন্তু রোগীর উপকার হয় না। স্পিচ থেরাপি যে আর্ট, কিভাবে জিহ্বা, কিভাবে তার ঠোঁট নাড়াবে, কিভাবে তার কথা আসবে, এটা একটা আলাদা টেকনিক। এটা আমাকে শিখতে হবে এবং রোগীকে এটা প্র্যাকটিস করতে হবে। এর বাইরেও অকুপেশনাল থেরাপি আছে। রোগী হাঁটতে পারে না, তাকে একটা লাঠি দেন যেটার নিচে 4টা খুঁটি আছে, তাহলে কিন্তু সে ব্যালেন্স করে হাঁটতে পারবে। রোগীর একটা হাত দুর্বল, সে ব্রাশ করতে পারে না, তাকে একটা লম্বা ব্রাশ দেন যেটা দিয়ে সে ব্রাশ করতে পারে। রোগীর জন্য একটা লম্বা চিরুনি, যে চিরুনির হাতাটা অনেক বড়, সেটা করে দেন। রোগীর যে প্যারালাইজড হাত, ডান হাত, সেটা দিয়ে সে অতদূর না তুলে এখান থেকে বসেই চুল আসতে পারে। তাহলে পেশেন্টকে যদি আপনি কাজে মোটিভেট করেন, অকুপেশনাল থেরাপি দেন, তার মতো করে একটা জুতা বানিয়ে দেন, তাহলে সে ওই জুতা পরেই হাঁটতে পারবে। তাহলে রোগী কিন্তু বেস্ট সার্ভিস পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। WHO স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ান কান্ট্রিতে 30.4% পিপল এফেক্টেড ডেন্টাল ক্যারিজ, এটাকে একটা গ্লোবাল বার্ডেন হিসেবে ধরা হচ্ছে। এবং এই ডেন্টাল ক্যারিজের জন্য দেখা যায় যে প্রথম অবস্থায়, ইনিশিয়াল অবস্থায় আমরা
ডেন্টিস্টে শরণাপন্ন হই না। ডেন্টাল ক্যারিজ হচ্ছে একটা ছোট গর্ত থেকে স্টার্ট হয়। প্রথম অবস্থায় অনেকেই যেতে চান না ডেন্টিস্টের কাছে, মনে করেন যে একা একাই সেরে যাবে, কিন্তু এটা আসলে একা সারবার নয়। ইনিশিয়াল অবস্থায় যদি ডেন্টিস্টের কাছে যাওয়া হয় তখন অল্পতেই আপনার এই জিনিসটাকে প্রিভেন্ট করা সম্ভব। সেই ক্ষেত্রে কস্টটাও কম হয় এবং দাঁতে ব্যথা ওঠার আগেই আপনি সেটাকে নিরাময় করা সম্ভব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।